ক্ষেত্রে যে সকল ঔষধগুলো খুব বেশি ইফেক্টিভ তার মধ্যে নেট্রাম সালফ অতীব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা চেষ্টা করবো মেট্রিমেডিকার আলোকে নেট্রাম সালফকে জানার এবং নেট্রাম সালফের যে সকল খুঁটিনাটি বিষয় আছে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখেন, ব্যক্তিগত জীবনে নেট্রাম সালফকে আমি দ্বৈতভাবে ব্যবহার করি, একটা বায়োকেমিক হিসেবে আর একটা পোটেন্সি হিসেবে। তো মূলত বায়োকেমিকের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যাগুলো একটু ভিন্নতর হয়, আর পোটেন্সির ব্যাখ্যাগুলো একটু ভিন্ন রকম হয়। তো আমি নেট্রাম সালফ পোটেন্সি নিয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, নেট্রাম সালফের যদি আমরা প্রুভিং ইতিহাসটা দেখি, সেক্ষেত্রে আমরা এই নেট্রাম সালফ আমাদের মিনারেল কিংডম থেকে প্রাপ্ত সোডিয়াম সালফেট, অর্থাৎ এই সোডিয়াম সালফেট থেকে সোডিয়ামকে এবং সালফেটকে দুইটাকে একসাথে করে সংযুক্ত করে এটাকে প্রস্তুত করা হয়। প্রাচীনকালের রসায়নবিদ এবং চিকিৎসা বিজ্ঞানী জোহান গ্লোবার, এই জোহান গ্লোবার্স, এটার মূল নাম ছিল জোহান গ্লোবার্স সল্ট, এর সংক্ষিপ্ত নাম ছিল গ্লোবার্স সল্ট। এই গ্লোবার্স সল্টের নাম অনুসারে সোডিয়াম সালফেট অর্থাৎ নেট্রাম সালফকে বিশেষিত করা হয়। এই নেট্রাম সালফকে প্রুভিং করেন মহাত্মা হেনিম্যান স্যার, এবং প্রুভিং এর পরবর্তী সময়ে মহাত্মা হেনিম্যান স্যারের যে বই ক্রনিক ডিজিজ, এই ক্রনিক ডিজিজে তিনি আংশিকভাবে প্রকাশ করেন এবং তিনি এই নেট্রাম সালফকে অ্যান্টিসোরিক এবং অ্যান্টিসাইকোটিক ঔষধ হিসেবে চিহ্নিত করেন। পরবর্তী সময়ে 1853 সালে অস্ট্রেলিয়ান ডক্টর নেনিন এর সর্বাধিক সবচেয়ে বেশি বৃহৎ প্রুভিং করেন, অর্থাৎ হেনিম্যান স্যার যে প্রুভিংটা করেছিলেন কিছু অসম্পূর্ণ ছিল। পরবর্তী সময়ে ডক্টর নেনিন এটা সম্পূর্ণভাবে প্রুভিং করেন এবং এর পরবর্তী সময়ে ডক্টর শোসলার এটাকে টিস্যু সল্ট হিসেবে প্রুভিং করেন এবং এটাকে ওনার বায়োকেমিকের 12টা লবণের ভিতরে আওতাভুক্ত করেন। এর পরবর্তী সময়ে ডক্টর কেইন স্যার এই নেট্রাম সালফেট বুঝতে পেরে উনি এই নেট্রাম সালফেট মাইন্ড সিমটমটার ভিতরে বেশি প্রাধান্য দেন এবং পরবর্তী সময়ে তিনি আবারও করার চেষ্টা করেন এবং কালে একটু 2 মিনিট দেরি করেন।
আমরা একটু অপেক্ষা করি, স্যার হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন। স্যার ফ্রি হলে আবার আমাদের মাঝে নেটরাম সালভ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনি একটু কথা বলতে থাকেন, আমি আসছি। জি স্যার, আমাকে গল্প করার সুযোগ দিলে তো। আচ্ছা, আজকে লিংকে আসতে কি কারো সমস্যা হচ্ছে? আমাদের ফারুক স্যার লিংকে আসতে পারছে না কেন? ওনাকে এতবার লিংক দিচ্ছি, উনি ট্রাই করছে, তাও আসতে পারছে না। আমরা একটু অপেক্ষা করি, স্যার আসুক। আমাদের নেটরাম কার্ভ, এর আগে আমরা নেটরাম কার্ভ নিয়ে পড়েছি, আজকে আমরা নেটরাম সালভ নিয়ে পড়বো এবং পড়ছি। স্যার যে আলোচনাগুলো করেন অনেক তথ্যবহুল এবং একদম একটা মেডিসিনের উৎস, মানে একদম ভিত থেকে, যেমন এই যে কোন কোন মনীষীগণ নেটরাম সালভ সম্পর্কে কি কি বলেছেন বা কিভাবে এর ইতিহাসের যে তথ্যগুলো, এগুলো আমরা জানতে পারছি। আমাদের মধ্যে যদি কেউ রেকর্ড করতে পারেন অবশ্যই রেকর্ড করবেন। আমি রেকর্ড করতে পারি না, এই জন্য আমাদের সকালের ক্লাসটা রেকর্ড হয় না। যদি কেউ রেকর্ড করতে পারেন অবশ্যই রেকর্ড করবেন। আমরা প্রত্যেকে জানি এই যে নেট্রাম গ্রুপের যে ওষুধগুলো, এগুলো কোথা থেকে, উৎসটা কোথায়, স্যার আমাদেরকে শিখিয়েছিলেন যে এই নেট্রাম যে মেডিসিনটা, এটা কি, সোডিয়াম সালফেট। এটা হচ্ছে কি একটা লবণ থেকে আমাদের নেট্রাম গ্রুপের প্রত্যেকটা মেডিসিন কিন্তু তৈরি। একটা হচ্ছে কি সোডিয়ামের সাথে ফসফেট যোগ হয়েছে, একটা সোডিয়ামের সাথে আপনার হচ্ছে সালফার যোগ হয়েছে, মানে সবকিছু, মানে এই যে এখন আজকে আমাদের যে মেডিসিনটা, সেটা সোডিয়ামের সাথে সালফেট যোগ হয়েছে, সালফার। হ্যাঁ, তো এর সাথে কি হলো যে নেট্রাম সালফ, আমরা সোডিয়ামের সাথে নেট্রাম সালফার যোগ হয়ে নেট্রাম সালফ হয়ে গেছে। তো এটা আমরা যে নেট্রামের যে কিছু কিছু সিমটম, যে সেগুলো কিন্তু আমরা এর ভিতরে পেয়ে যাই, যে নেট্রামের কি আছে। এরা হচ্ছে লবণ প্রিয়। আমরা নেট্রাম দেখেন লবণ প্রিয় বলতে স্যারের এর আগে একটা পড়েছিলাম যে সব পাখি মাছ খায় আর হচ্ছে মাছরাঙার হচ্ছে দোষ হয়। তো অনেকের মধ্যে দেখা যাচ্ছে আমরা লবণ প্রিয়তা পাই, কিন্তু দেখা যাচ্ছে লবণ প্রিয়টা শুনলে আমরা নেট্রামের বা নেট্রামের ভিতরেই বেশি চলে যাই। তো এই নেট্রামের কি আমরা যেটা পাই, এদের গরম কাতরতা পাই, এদের ভিতরে হচ্ছে লবণ প্রিয়তা পাই, এদের ভিতরে এক ধরনের মানসিক চাপা কষ্ট পাই। হ্যাঁ, অনেক সময় আমি নেট্রামিয়রকে যে ভাবি, না সরি, আজকে তোমরা নেট্রামিয়র না, আমরা নেট্রাম সালফের ভিতরে আছি। তো এইরা কি হয়, দেখা যাচ্ছে এরা যেহেতু পানিতেই থাকে, এদের পানিতে এদের হচ্ছে রোগের বৃদ্ধিগুলো আমরা দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ডাক্তার ফারজানা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কন্টিনিউ করে নেন, সাইফুল স্যারকে সালাম দিয়েছিলাম, আপনি কন্টিনিউ করে নেন। সরি, স্যার হচ্ছে একটু রুগী এসছে হয়তো স্যারের, এই জন্য স্যার ব্যস্ত হয়ে পড়েছে। স্যার আসলে আমি চুপ হয়ে যাবো ইনশাল্লাহ। স্যার যেহেতু একটু ব্যস্ত আছে, আমরা মানে সময়টা নষ্ট না করি, আমরা সময়টা গল্প করলে তো সময়টা পার হয়ে যাবে। স্যার চলে আসবে এখনই, আমরা একটু জাস্ট আমি নেট্রাম সালফ সম্পর্কে যতটুকু আমি শিখেছি, যতটুকু জানি আর কি, সেজন্য।
তারপর নেট্রাম সালফেট যেটা কি পাচ্ছি, যে এরা হচ্ছে বর্ষা স্যাঁতসেঁতে আবহাওয়া এদের কষ্টগুলো বাড়ে, ভেজা আবহাওয়া এরা সহ্য করতে পারে না, এদের সকালের দিকে রোগ কষ্টগুলো বেশি থাকে, এদের বিষণ্ণতা থাকে, যেটা নেট্রামিয়রের ভিতরে পাই, প্রত্যেকটা নেট্রামের ভিতরে আমরা পাবো, নেট্রামিয়রের ভিতরে একটু বেশি। হ্যাঁ, এদের ভিতরে এক চাপা কষ্ট থাকে, এরা সহজে কিন্তু এদের কষ্টগুলো কারো কাছে প্রকাশ করতে পারে না। হ্যাঁ, এই জন্য কি করে, এরা বিষণ্ণ বা মনমরা হয়ে থাকে। আর এই যে বর্তমান সময়ে যে বৃষ্টি, মানে স্যাঁতসেঁতে একটা আবহাওয়া, এই যে বর্তমান সিজনটাতে এই নেট্রাম সালফেট রোগীরা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আবার এই নেট্রাম সালফেট ভিতরে এদের কিন্তু একটা লিভার জনিত সমস্যা এদের থেকে থাকে, পিত্তজনিত সমস্যা। এদের পিত্ত দেখা যাচ্ছে, এদের এদের ভিতরে অ্যাসিডিটি, এরা খুব অ্যাসিডিটি প্রবণ, এবং এরপরে এদের কি হয়, এদের মুখে এক ধরনের তিতা স্বাদ থাকে। এর আগে স্যার বারবার বলেছেন যে নেট্রাম সালফেট হচ্ছে নেট্রাম ফস যত সম্ভব এই দুটোর একটা পার্থক্য করে দিচ্ছেন, একটা হচ্ছে মুখে টক স্বাদ, একটা হচ্ছে মুখে তিতা স্বাদ। আমরা নেট্রাম সালফেট ভিতরে কিন্তু মুখে এক ধরনের তিতা স্বাদ পাবো, যে বিশেষ করে অ্যাসিডিটি প্রবণ মানুষদের ভিতরে। হ্যাঁ, এদের মুখে এক ধরনের তিতা স্বাদ থাকে। আর এদের যে মলটা হয় এটা হচ্ছে সাধারণত সবুজ এবং পাতলা, একটা সবুজ বর্ণের হয়ে থাকে। বিশেষ করে এই যে আর্দ্র আবহাওয়াগুলোতে এদের হচ্ছে রোগ কষ্টগুলো বৃদ্ধি পায়, সে হোক ডায়রিয়া, সে হোক জ্বর সর্দি কাশি, যেটাই হোক না কেন এই আবহাওয়াতে, মানে কি এই যে একটা কখনো বৃষ্টি কখনো রোদ, মানে একটা এই যে আবহাওয়াটা আর্দ্র একটা আবহাওয়া, এই সময় এদের রোগ কষ্টগুলো বৃদ্ধি পায়। এদের যে মাথা ব্যথাটা, এদের মাথা ব্যথাটা আমরা কখন পাই, যে হচ্ছে এদের যদি মাথায় আঘাতের ইতিহাস থাকে, সেক্ষেত্রে কিন্তু এদের হচ্ছে মাথায় পরবর্তীতে একটা ব্যথা বা মাথায় সমস্যা, হ্যাঁ, এই ধরনের রোগী কিন্তু মানে আসতে পারে। তো আমি হচ্ছে সাতক্ষীরাতে একটা রোগী দেখেছিলাম, তখন জাস্ট আমি হোমিওপ্যাথির মধ্যে এসেছি, আমি হোমিওপ্যাথি সম্পর্কে তখন কিছুই জানি না। তো উনি এসে বললো যে ওনার মাথায় হচ্ছে অনেক বছর আগে ওনার একটাই কমপ্লেন ছিল, উনি বারবার একটা কথাই বলতো, আমাকে আমাকে না প্রত্যেকেই বলতো যে আমার মাথায় ওই পাখি ধরার জন্য হচ্ছে গাছে এক ধরনের ছোট ছোট যে এগুলো, মানে মাটির ছোবা বলেন বা হাড় বলেন, যে ছোট ছোট পাতিল টাইপের, ওগুলো গাছে বেঁধে রাখে বাচ্চারা। তো ওটা ওনার মাথায় পড়েছিল, হ্যাঁ, তাও প্রায় 10 বছর হয়ে গেছে। তো ওনার মাথায় ব্যথা করে। তো আমি তখন যেহেতু কিছুই জানতাম না, মুখস্থ ছিল যে আঘাতের পরে যদি মাথা ব্যথা হয় বা মাথায় আঘাতের যদি ইতিহাসটা থাকে, তাহলে সেখানে নেট্রাম সালফ আসতে পারে। তো ওনাকে আমি না জেনে অনেকটা নেট্রাম সালফ দিয়েছিলাম, সত্যি কথা বলতে, জাস্ট মুখস্থ। তো আলহামদুলিল্লাহ আমি সাতক্ষীরায় 6 বছর থেকে এসেছি, আমি যা প্রথম পর্যায়ে ওনাকে দিয়েছিলাম, তো ওনার সে মাথা ব্যথার কমপ্লেনটা ছিল না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে রোগীরা তো আমাদের কাছে এসে স্বীকার করে না বা বলে না। তো আমি অনেকদিন পর, মানে আমি আশেপাশের লোকজন, ওনার একটাই কথা ছিল যে হচ্ছে ওনার মাথা ব্যথা, একটাই, যার মাথা ব্যথাটা কেন, ওই যে মাটির ছোবা পড়েছিল মাথায়, এই কষ্টটাই ওনার ছিল। তো পরবর্তীতে আমি অনেক লোকজনের, মানে ভাবিরা যারা ছিল, আমি পাশে বসে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সে মাথা ব্যথাটা আর হয় না? হ্যাঁ, তো তখন যাই হোক উনি বললো যে ভাবি আসলে তো আমার মাথা ব্যথা হয় না। তো আর আসলে আমরা গল্প না করি, আমরা স্যার ফিরে এসে আমরা স্যারের কাছে ফিরে আসি। জি স্যার। থ্যাংক ইউ ম্যাম। আসলে ওই রুগী চলে আসে তো মাঝে মাঝে, এই জন্য সমস্যা হয়ে যায়। যাক, আমি যে কথা বলছিলাম, তো এই প্রুভিং এর সর্বশেষ স্টেপ হিসেবে আমাদের ডক্টর কেইন স্যার এটার পূর্ণতা দেন, এবং উনি এই নেট্রাম সালফেট মানসিক সিমটম নিয়ে দারুণভাবে ঘাটাঘাটি করেন। তো নেট্রাম সালফেট পরবর্তীতে দেখা যায় যে মানসিক সিমটমের ক্ষেত্রে তিনি দেখেছেন যে গভীর মানসিক যে অবসাদ কিংবা চিন্তা, এই চিন্তাকে অবদমন করা কিংবা আত্মহত্যা করার প্রবণতা, কিংবা আমাদের সুইমাম যে কথাটা বলেছিল যে মাথায় আঘাতের যুগান্তকারী যে লক্ষণ, এই লক্ষণের পূর্ণতা তিনি দেন এই শেষ প্রুভিং এর মাধ্যমে। এই নেট্রাম সালফ এটাকে যদি আমরা মায়াজমেটিক এবং ধাতুগত দিক থেকে দেখতে চাই, তাহলে দেখেন হাইড্রোজয়েড কনস্টিটিউশন, অর্থাৎ হাইড্রোজয়েড ধাতুর। ডক্টর গ্রেভল তিনি তার ধাতুগত নীতিকথার মূল আলোচনায় তিনি বলেছেন যে
নেট্রাম সাল্ভ মূলত সেই সকল মানুষদের জন্য কার্যকরী যারা জলীয় বাষ্প কিংবা যারা সমুদ্রের আশেপাশে থাকে, যারা পানির আশেপাশে থাকে, এবং যে সকল মানুষদের এই আর্দ্র আবহাওয়া সহ্য হয় না এবং এই আর্দ্র আবহাওয়াতে যারা অসুস্থ হয়ে যায়, সেই সকল মানুষদের ক্ষেত্রে নেট্রাম সাল্ভ দারুণ উপযুক্ত। যদি মায়াজমেটিক অবস্থা সম্পর্কে জানতে চাই, তাহলে এই নেট্রাম সাল্ভকে একটি গভীর শক্তিশালী সাইকোটিক মায়াজমের ঔষধ বলা হয়েছে। কারো শরীরে যদি দেখেন যে কোনো ধরনের মেদ আছে, অ্যাসিড আছে, টিউমার কিংবা অতিরিক্ত রস জমে গেছে কিংবা জল জমে গেছে, কিংবা কারোর গনোরিয়া ছিল, এই গনোরিয়াটা চাপা দেয়া আছে, এই সকল জায়গাগুলোতে সুজার খুব কাছাকাছি ঔষধ হচ্ছে নেট্রাম সাল্ভ। এছাড়াও এই নেট্রাম সাল্ভের ভিতরে স্তোরা এবং সিফিলিস এই দুইটাকেও পাবে না। তবে এই নেট্রাম সাল্ভকে গ্রেট সাইকোটিক মেডিসিন হিসেবে বিবেচনা করা হয়। সুজা সে কোনো অংশ কম নয়। সুজা যেমন সাইকোটিক মায়াজমের ক্ষেত্রে অনবদ্য, অর্থাৎ সুজাকে কিং বলা হয়, রাজা বলা হয়, ঠিক তেমনি একটু কাছাকাছি যদি সেনাপতি বলতে চান, সেক্ষেত্রে নেট্রাম সাল্ভকে বলা যেতে পারে। দেখেন, ডক্টর হেনিম্যান স্যার এই নেট্রাম সাল্ভকে তার অর্গানের সূত্র অনুযায়ী ৭৮ থেকে ৮১-তে দীর্ঘস্থায়ী ব্যাধি, এই দীর্ঘস্থায়ী ব্যাধি হিসেবে উল্লেখ করেছেন যে মানব শরীরের যদি এই অবদমিত কোনো রোগ থাকে কিংবা ক্রনিক কোনো রোগ আসে, সেই রোগের পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মায়াজম। এবং এই মায়াজমেটিক দিক থেকে নেট্রাম সাল্ভ সম্পর্কে তিনি মতবাদ দিয়েছেন যে যখন কোনো রোগীর শরীরে সোরা এবং সাইকোসিস মায়াজমের যৌথ আক্রমণ ঘটে এবং যার ফলে আমাদের লিভার এবং রক্ত এই দুটো আক্রান্ত হয়, তখন এই নেট্রাম সাল্ভ ব্যবহারে তাদের ভাইটাল ফোর্সকে পুনর্ভাবে বিল্ড আপ করে, অর্থাৎ পুনরুজ্জীবিত করে, এবং সেটা গভীরতম পর্যায় থেকে। অর্থাৎ যে সময় দেখেন যে স্তরিক মায়াজম এবং সাইকোসিস মায়াজম, দুইটা মায়াজম মিলিত হয়ে আমাদের লিভারে এবং রক্তের উপর প্রভাব ফেলায়, ঠিক তখনই নেট্রাম সাল্ভ প্রয়োগে এই রোগীদের আপনার যে ভাইটাল ফোর্সটা নষ্ট হয়েছিল, এই ভাইটাল ফোর্সটা নতুন করে বিল্ড আপ হয়। ডক্টর জেমস টেলর কেন্ট বলেছেন যে নেট্রাম সাল্ভ এটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে নেট্রাম আর একটা হচ্ছে সালফার। তো নেট্রাম যেমন অধিক পরিমাণে সেনসিটিভ, অধিক পরিমাণে বিষাদগ্রস্ত, ঠিক তেমনি সালফার অধিক পরিমাণে খিটখিটে টাইপের এবং অধিক ক্রিয়াশীল। অর্থাৎ কোনো মানুষের ভিতরে যদি বিষাদগ্রস্ত পাওয়া যায়, কোনো মানসিক কষ্ট ভোগ করে এই ধরনের মানুষ পাওয়া যায়, এবং সেই মানুষের যদি তাদের সালফারের মতো খিটখিটে ইরিটেবিলিটি থাকে, সেই মানুষের যদি শরীরে চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দেয়, এবং সেই সকল মানুষদের যদি যকৃতের অর্থাৎ লিভারের কোনো ডিজিজ দেখা দেয়, সেক্ষেত্রে নেট্রাম সাল্ভকে আমরা প্রয়োগ করতে পারি। ডক্টর এইসি এলেন তার কিনোট মেডিকাতে বলেছেন যে আর্দ্রতার ক্ষেত্রে, অর্থাৎ যে জায়গাটাতে রোগী
দীর্ঘদিন বসবাস করেছে এবং যে জায়গাটা অধিক করে স্যাঁতসেঁতে টাইপের, যে রোগীর বর্ষা সহ্য হয় না, যে রোগীর পানি সহ্য হয় না, এবং যে রোগীর রসালো ফল, রসালো সবজি এগুলো সহ্য হয় না, তাদের ক্ষেত্রে একমাত্র অস্ত্র হচ্ছে এই নেট্রাম সালফ। এছাড়াও ডক্টর উইলিয়াম বোরিক বলেছেন যে যারা পিত্তপ্রধান ধাতুর এবং যে সকল মানুষদের পানির সংস্পর্শে থেকে যাদের পেটে ব্যথা দেখা দেয়, গাউট দেখা দেয়, এদের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ঔষধ হচ্ছে নেট্রাম সালফ। অর্থাৎ আপনাকে বুঝতে হবে নেট্রাম সালফের কার্যকারিতা। প্রত্যেকটা ঔষধের একটা নির্দিষ্ট কার্যকারিতা কিংবা নির্দিষ্ট একটা কথা আছে। আপনি যদি সালফারের কথা চিন্তা করেন সেক্ষেত্রে অপরিষ্কার, অপরিচ্ছন্ন। আপনি যদি ল্যাকেসিসের কথা চিন্তা করেন সেক্ষেত্রে চিন্তা করতে হবে না হিংসাত্মক, অধিক পরিমাণে বদমেজাজি। আমরা যদি এপিস্মেলের কথা চিন্তা করি সেক্ষেত্রে বলি আমরা ফোলা আর ভুল ফুটানো ব্যথা। ব্রায়োনিয়ার কথা চিন্তা করলে নড়াচড়া বৃদ্ধি, ফুসফুটানো ব্যথা। রাস্টক্সের কথা চিন্তা করলে অস্থিরতা এবং রাত্রিকালীন বিশ্রামে বৃদ্ধি। ঠিক তেমনি যদি নেট্রাম সালফের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই নেট্রাম সালফ হচ্ছে আপনার স্যাঁতসেঁতে আবহাওয়াতে বৃদ্ধি, পানিতে বৃদ্ধি এবং জলীয় হাওয়াতে বৃদ্ধি, এই কথাগুলো আমরা বলতে পারি। তো দেখেন, অর্গান অফ মেডিসিনের সূত্র 213 থেকে 216 অনুযায়ী আমরা নেট্রাম সালফের অর্থাৎ অর্গানাল অনুসারে নেট্রাম সালফের যে সকল মানসিক লক্ষণগুলো পেয়ে থাকি, নেট্রাম সালফের মানসিক লক্ষণের ভিতরে আমরা সর্বপ্রথম যে জিনিসটা পাই সেটা হচ্ছে এরা অধিক পরিমাণে আত্মহত্যার ইচ্ছা এদের ভিতরে বিরাজ করে। অর্থাৎ রোগীর মনে এদের প্রচুর পরিমাণে চাপা কষ্ট, চাপা ক্ষোভ থাকে। রোগীর জীবনের প্রতি চরমভাবে বিশ্রদ্ধ হয়ে পড়ে এরা। জীবনের প্রতি কোনো প্রকারে আকাঙ্ক্ষা নেই, জীবনকে নতুন ভাবে সাজাবে এ ধরনের চিন্তাও নেই, এবং তারা জীবনের প্রতি এতই বিতৃষ্ণ এসে যায় যে মানুষগুলো জীবনের প্রদীপ নিভাই দিতে চায়। এবং বিশেষ করে এরা এই নেট্রাম সালফের রোগীরা এরা চায় যে আমি কেউ যেন আমার গুলি করে কিংবা আমি নিজের গুলি করে শেষ করে দিই, গুলি করে আত্মহত্যা করতে চায়, কিংবা ফাঁসির দড়ি দিয়ে কিংবা ছাদ থেকে লাফ দিয়ে মরার ইচ্ছা এদের ভিতরে থাকে। কিন্তু তার নৈতিকতা, তার ধর্মভীতি এবং পারিবারিক কর্তব্যের কারণে এরা নিজেকে চরম ভাবে চাপা দিয়ে রাখে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। বিশেষ করে দেখেন নেট্রাম সালফের রোগী অরমেট কিংবা অরমিয়ান ন্যাট কিংবা নাক্সভম এরা আত্মহত্যা করতে চায় কিংবা মরার ইচ্ছা জাগে। অরমেট তো এরা মরার ইচ্ছা জাগে এবং আত্মহত্যা করেই ফেলে, অরমেট আত্মহত্যা করেই ফেলে। কিন্তু নেট্রামিউর, নেট্রাম সালফ, নাক্সভম এরা ইচ্ছা জাগে কিন্তু সাহস পায় না। এই রোগীদের নেট্রাম সালফ, নেট্রামিউর কিংবা নাক্সভম এদের ইচ্ছা জেগেছে আত্মহত্যা করবো, তো কি করতেছে, দড়ি নিয়ে বাগানে যাচ্ছে, সাথে একটা লাঠি আছে আর একটা হারিকেন আছে। প্রতিমধ্যে একজন জিজ্ঞাসা করছে যে ভাই কই যাও,
তো বলে যাবে আত্মহত্যা করতে যাচ্ছে। তো সে আত্মহত্যা করতে যাচ্ছে, তো দড়ি আর লাঠি কেন? তো সে দড়ি লাঠি নিয়ে যাচ্ছে, সতর্ক হয়ে যাচ্ছি যে রাস্তায় যদি সাপে কামড়ায়। তো নেটটা আমি নিজেই হাইড্রোজেন ঘাটতি হয়ে গেলাম আজকে। যাই হোক, নেট্রাল সার্ভের রোগীরা ঠিক এই অবস্থায় এই জায়গাগুলোতে এরা সতর্ক থাকে এবং ফ্যামিলিগত যে ঐতিহ্য, এই ঐতিহ্যের কারণে নিজের মান সম্মান বিলীন হবে এই কারণে, কিংবা এই রোগীদের ধর্মীয় ভাবে মারা গেলে কবরে শাস্তি ভোগ করতে হবে এই চিন্তা করে তারা করতে পারে না, আত্মহত্যা করতে পারে না। সুতরাং নেট্রাম সালফকে বুঝতে হলে, স্যার 1 মিনিট একটু ফোনটা রিসিভ করুন। তো নেট্রাম সালফের এই জায়গাগুলোতে তারা ধর্মীয়গত দিক থেকে কিংবা পারিবারিক দিক থেকে কিংবা তার নিজের আত্মসম্মানের দিক থেকে সে চিন্তা ভাবনা করে কখনোই আত্মহত্যা করতে পারবে না, যেমনটা নেট্রাম নিউর কিংবা নাক্সভম কিংবা আপনার আর্জেন্টাম নাইট্রিকাম। আপনার এটা কালকে দিতে পারবেন। তো এই তিনটা জায়গা, এই তিনটা জায়গা অর্থাৎ তিনটা মেডিসিন, এই তিনটা মেডিসিনের ভিতরে আপনি নেট্রাম মিউরের সাথে মিল পাবেন। তবে অরমেট এরা সবসময় মানে খুব বেশি আত্মহত্যা করার ইচ্ছা করলেও ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। যেমন দেখেন সিফিলিনামের ভিতরে আত্মহত্যা করার ইচ্ছা আছে এবং সেই ইচ্ছা পূরণ করে। তো সকল লক্ষণগুলো আপনি পেয়ে যেতে পারেন। দেখেন এই নেট্রাম সালফের রোগীদের ভিতরে আপনি অনেক সময় পেয়ে যাবেন এরা যখন কোনো আনন্দদায়ক কিংবা কোনো বেদনার্থক গান শুনলে এরা কিন্তু বিষাদে ডুবে যায়, অর্থাৎ কষ্টের মাঝে ডুবে যায়। যদি কোনো বিরহের গান শুনে, বিরহের গান শুনে সে কান্নাকাটি করতে পারে। এই এরা যদি একটু মানুষদের সাথে দারুণভাবে মিশতে গেলেও হঠাৎ করে কোনো এক কারণে এতটা সেন্সিটিভ থাকে, কোনো এক কারণে এবং এই রোগীদের কথা শুনলে কিংবা এই রোগীদের যদি আপনি ট্রিটমেন্ট দিতে চান তাহলে দেখবেন যে এরা অধিক কোনো হতাশাগ্রস্ত। এবং এদের ফিজিক্যাল উইকনেস আছে এবং মেন্টাল উইকনেস দুইটাই আছে, যার ফলে এই নেট্রাম সালফের রোগীরা যখন তারা হতাশায় থাকে, যখন তারা বিষাদের মধ্যে থাকে, যখন তারা চিন্তার মধ্যে থাকে, তখন তারা তাদের বুকের ভিতরে একটা প্যালপিটেশন শুরু হয়ে যায়, ধড়ফড়ানো শুরু হয়ে যায় এবং এরা নীরবে কাঁদতে শুরু করে যায়। দেখেন নেট্রাম কার্ভের রোগীরাও কিন্তু এই হতাশাগ্রস্ত গান কিংবা মানুষের সাথে মিশতে যে কোনো কারণবশত তারা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়। নেট্রাম সালফেও যেমন নেট্রাম কার্ভেও। তবে নেট্রাম কার্ভের রোগীদের ভিতরে এদের শরীর কাঁপতে থাকে এবং মাথা ব্যথা শুরু হয়। নেট্রাম সালফ এদের প্যালপিটেশন শুরু হয়, কান্না শুরু হয়। আর এই নেট্রাম কার্ভের ভিতরে
মাথা ব্যথা শুরু হয়, সেই সাথে সাথে এদের শরীরটা কাঁপতে থাকে। অ্যাম্ব্রাগেসিয়া রোগীদের ভিতরেও কিন্তু সেই ধরনের ইয়ে আছে। অর্থাৎ তারা যদি এই বিরহের গান শোনে, বিরহের গান শুনলেই তাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় অ্যাম্ব্রাগেসিয়া রোগী, যার ফলে এদের বুক ধড়ফড় করে এবং এরা অধিক পরিমাণ মানসিক কষ্ট পায়। আমরা গ্রাফাইটিসের ভিতরে শুনেছি এদের সঙ্গীতে এরা সহ্য হয়, অর্থাৎ সঙ্গীত অপ্রিয়, সঙ্গীত সহ্য করতে পারে না। তো গ্রাফাইটিসের রোগীদের ক্ষেত্রেও ঠিক রেকটাম সালফের মতো তারা গান শুনলে কেঁদে ফেলে এবং গান শুনতে ইচ্ছা হয় না, কারণ এদের ভিতরে যে জিনিসটা পাওয়া যায় যে তো এই গ্রাফাইটিসের যারা চর্মরোগ প্রবণ হয়ে থাকে, মনে রাখবেন চর্মরোগের প্রবণ এবং যাদের ভিতরে বিশেষ করে গতদিন আমরা কার্বন গ্রুপ পড়েছিলাম, কার্বন গ্রুপের ভিতরে আমরা কার্বোভেজ কে পড়েছিলাম, গ্রাফাইটিস কে পড়েছিলাম, কার্বোঅ্যানিমেটাস কে পড়েছিলাম। তো কার্বন গ্রুপের মানুষদের ভিতরে একটা জিনিস আছে, এদের মনের ভিতরে সবসময় একটা বিষণ্ণতা ভাব, মানসিক দিক থেকে এরা খুব বেশি দুর্বল হয়ে থাকে, যার ফলে এরা আনন্দ উল্লাস কিংবা সত্যি এই জিনিসগুলো কখনোই ভালোবাসে না। ঠিক গ্রাফাইটিসের রোগীদের ভিতরেও ঠিক সেই কথাটা পাওয়া যায় যে গান শুনলে কেঁদে ফেলে এবং এরা চর্মরোগ প্রবণ হয়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্য প্রধান। দেখেন গান শুনলে কেঁদে ফেলে, গান শুনতে ইচ্ছা হয় না, স্যাভাইনার ভিতরেও পাওয়া যায়। আনন্দ করতে ইচ্ছা হয় না, স্যাভাইনার ভিতরে পাওয়া যায়। স্যাভাইনা হচ্ছে এই রোগীদের জরায়ু সংক্রান্ত সমস্যাটা বেশি থাকবে এবং পিত্ত ঘটিত সমস্যাগুলো বেশি থাকবে। অর্থাৎ গানের প্রতি বিষাদ, আনন্দের প্রতি বিষাদ, এটা যেমন নেট্রাম সালফে আছে তেমনি নেট্রাম কার্ভে পাবেন, অ্যাম্ব্রাগেসিয়ার ভিতরে পাবেন, গ্রাফাইটিসের ভিতরে পাবেন, স্যাভাইনার ভিতরে পাবেন। নেট্রাম সালফের রোগীদের মানসিক লক্ষণের ভিতরে আরো একটা জিনিস দেখবেন, যেটা সকাল টাইমে এরা খুব বেশি এদের ভিতরে ইরিটেবিলিটি দেখা দেয়, অর্থাৎ খিটখিটে ভাব দেখা দেয় এবং এদের মর্নিং স্যাডনেস আছে, সকালে খুব বিষাদগ্রস্ত। প্রথমত সকালবেলা এরা অধিক পরিমাণে খিটখিটে স্বভাবের থাকে, দ্বিতীয়ত এরা ঘুম থেকে ওঠার পরে অধিক পরিমাণে বিষাদগ্রস্ত এবং দেখবেন যে রোগী বলবে যে ডাক্তার সাহেব আমি সকালে ঘুম থেকে ওঠার পরে কারোর সাথে কথা বলতে ইচ্ছা হয় না, কেউ কথা বলতে আসলে কিংবা কেউ সন্তুলা দিলে আপনার রেগে যায়। যেটা আপনি ল্যাকেসিসের ভিতরে পাবেন, যেটা সিপিআর ভিতরে পাবেন, যেটা ব্রায়োনিয়ার ভিতরে পাবেন। অর্থাৎ ল্যাকেসিসের রোগী তাদের ঘুম ভাঙার সাথে সাথে কিংবা ঘুমের মধ্যে সমস্ত রোগগুলো বৃদ্ধি পায়, কিন্তু নেট্রাম সালফের মতো চুপচাপ না, ল্যাকেসিস বাচাল টাইপের। নেট্রাম সালফের মতো ল্যাকেসিস আত্মহত্যা করতে চায়, ল্যাকেসিস সবসময় নিজেকে পৃথিবীর সেরাত্বের মধ্যে রাখতে চায়,
পৃথিবী জয় করার ইচ্ছা থাকে লেখেছিলেন, যখন পারে না তখন সে ভুলে যায়। তো নেট্রাম সাল করবে, নেট্রাম সাল সবসময় হতাশাগ্রস্ত, কারণ আমি বলেছি নেট্রাম গ্রুপ করাই হতাশ, এটা আমরা বলেছি আগেই। সালফার মানে হচ্ছে শরিক মায়াজমকে কাভার করে, যেখানে খিটখিটে স্বভাব আছে, যেখানে চঞ্চলতা আছে, এবং যে মানুষদের ভিতরে চরমরোগ প্রবণতা আছে, দুইটা সমন্বয় নেট্রাম সাল। সুতরাং বিষাদগ্রস্ত, হতাশা, খিটখিটে এই ভাবটা এই নেট্রাম সালফের ভিতরে পাওয়া যায়। দেখেন মর্নিং সিকনেস কিংবা মর্নিং স্যাডনেস, এটা আপনি ব্রাজিয়ার ক্ষেত্রে পাবেন। তবে ব্রাজিয়া রোগীদের ভিতরে যে দৃষ্টি হচ্ছে, এরা টাকা পয়সা নিয়ে খুব বেশি চিন্তা করে। সামনের দিকে গেছে বলছেন, সকালে হোক আর যে কোনো সময় হোক, আর টাকা পয়সা নিয়েই বেশি কষ্টিকাম, যেমন তার সংসার নিয়ে, তার কাছের মানুষ নিয়ে চিন্তা না করে, ব্রাজিয়া সকালে উঠে কিছু অভাবে থাকে এবং টাকা পয়সা নিয়ে চিন্তা, এটা একটু মাথায় রাখবেন। সিটিয়ার ক্ষেত্রেও আপনি এই সকালে ঘুম থেকে উঠে হঠাৎ এই জিনিসটা হবে, কিন্তু সেটা হচ্ছে তার পরিবারের প্রতি, তার সন্তানদের প্রতি এবং তার আইনি যে প্রবলেম, এই প্রবলেমের প্রতি সে বেশি ঠিক থাকে। এগুলো মাথায় রাখবেন। নেট্রাম সালফের মানসিক সিমটমের ভিতরে আপনি পাবেন, এরা অধিক পরিমাণে মানসিক পরিশ্রম করতে পারে। এই নেট্রাম সালফের ভিতরে যদি আপনি এই কথাগুলো পান যে ডাক্তার সাহেব, আমি একটু মানসিক পরিশ্রম করলে কিন্তু একটু পড়াশোনা করলে আমার মাথা ঝিমঝিম করে, আমি চিন্তা শক্তি হারাই ফেলি, আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। এছাড়াও যদি কোনো লক্ষণ আপনাকে স্পেসিফিক লক্ষণ দেয় যে আমি কোনো অ্যাক্সিডেন্ট বশত কিংবা কোনো মানুষ আমার মাথায় আঘাত করেছিল বা আমি আঘাত পেয়েছিলাম, সেক্ষেত্রে নেট্রাম সালফ বন্ধ। যদি স্পেসিফিকলি এই কথাটা থাকে মাথায় আঘাত ছিল এবং আমি কোনো মানসিক পরিশ্রম করতে পারি না, মানসিক পরিশ্রম করতে গেলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, মানসিক পরিশ্রম করে মাথা ঝিমঝিম করে এবং আমার চিন্তা শক্তি হারিয়ে ফেলে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তাহলে নেট্রাম সালফ এর সমকক্ষ ঔষধ আমরা ক্যালিফাস কিংবা অ্যানাকার্ডিয়াম এটাকেও বলতে পারি, জেলস কেও বলতে পারি, আর যেটা নাইট্রিকাম কেও বলতে পারি। অর্থাৎ আপনি যে জায়গাটাতে দেখছেন যে মাথার ঠিক পেছনের অংশে আঘাত ছিল, যার ফলে রোগীর ক্রনিক মাথা ব্যথা শুরু হয়েছে, রোগীর অধিক পরিমাণে মানসিক বিকৃতি ঘটতেছে, রোগী সামান্যতম পরিশ্রম করতে পারে, সামান্য পরিশ্রম করলেই অধিক পরিমাণে মাথা ব্যথায় ভোগে, একটু পরিশ্রম করলেই তার চিন্তা শক্তি হারায় ফেলে, যে কোনো প্রকারের কাজ করতে পারে না। সকল রোগীদের ক্ষেত্রে এই নেট্রাম সালফকে অবশ্যই মাথায় রাখবেন। অবশ্যই নেট্রাম সালফকে আপনি একটা গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে বিবেচনা করবেন। এরপরে দেখেন, আমরা বলেছি যে এই নেট্রাম সালফ এদের সিমটমের ভিতরে সবচেয়ে আরো একটা বেশি গুরুত্বপূর্ণ যে সিমটমটা পাবেন সেটা হচ্ছে এরা হাইড্রোজেনাইড ধাতুর এবং এদের আর্দ্রতায় সর্বরোগ এবং সকল কিছু বৃদ্ধি পায়। আগেই বলেছি এই চুলার মতো, ক্যালকেরিয়া কার্বের মতো, ক্যালকেরিয়া ফসের মতো নেট্রাম সালফ
কিংবা ডাল ক্যামেরার মতো কিংবা রাস্টক্সের মতো। যখন দেখবেন যে কোনো রোগীর একটু তাদের পানি লাগলে শরীরে তারা অসুস্থ হয়ে যাচ্ছে, শরীরে একটু ঘাম বসে গেলে তারা অসুস্থ হয়ে যাচ্ছে, যখন দেখবেন কোনো রোগী একটু ঘাম লাগলে কিংবা পানি লাগলে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে কিংবা চর্মরোগ বেড়ে যাচ্ছে, এই সকল রোগীদের ক্ষেত্রে ডাল ক্যামেরা, এই সকল রোগীদের ক্ষেত্রে নেট্রামসাল, এই সকল রোগীদের ক্ষেত্রে পূজা আসতে পারে। অর্থাৎ লক্ষণ অনুসারে ট্রিটমেন্ট করতে হবে। দেখেন এই নেট্রামসাল রোগীদের ভিতরে আমি বলেছি হতাশাগ্রস্ত, এই কথাটা লেখা আছে দারুণ ভাবে। হতাশাগ্রস্ততা এই জিনিসটা কিন্তু অবশ্যই পাবেন। যেখানে হতাশ সেই জায়গায় আপনি ব্রহ্মেটকে চিন্তা করবেন, যেখানে হতাশ সেই জায়গাটাতে নেট্রামসালকে চিন্তা করবেন, যেখানে হতাশ সেই জায়গাটাতে আপনি কস্টিকামকে চিন্তা করবেন, কিংবা সেই জায়গাগুলোতে আপনি নাক্সফামকেও চিন্তা করতে পারেন। এছাড়াও ক্যালিফস কিংবা নেট্রাম গ্রুপে নেট্রামসাল, নেট্রামিউর, নেট্রামফস, নেট্রাম গ্রুপের যে সকল মেডিসিনগুলো আছে প্রত্যেকটা মেডিসিনকেও চিন্তা করবেন। তবে পার্থক্য করার যে জায়গাটা সেটা হচ্ছে নেট্রামসাল এটা হাইড্রোজেনাইড ধাতুর রোগী, নেট্রামসাল এরা পিত্ত প্রধান রোগী, নেট্রামসাল অধিক করে বিষাদগ্রস্ত, নেট্রামসাল অধিক করে হতাশাগ্রস্ত, নেট্রামসালের ভিতরে হত্যার প্রবণতা আছে। এই সকল কথাগুলো কিন্তু তো আমরা মানসিক সিমটম দেখলাম। এবার দেখি নেট্রামসালের যে রোগ লক্ষণ, অর্থাৎ এর যে ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে সেগুলো একটু করি। আমার কথা বুঝতে পারছেন তো? হ্যালো, জি স্যার, বুঝতে পারি। থ্যাংক ইউ ম্যাম। তো এই নেট্রামসালের ক্যারেক্টারিস্টিক্স যেটা পাবেন সেটা হচ্ছে এই মর্নিং ডিসেন্ট্রি, অর্থাৎ সকালে উদরবায় দেখা দেয়। সকালবেলা এই রোগীদের নেট্রামসালের রোগীদের দেখবেন যে ঘুম থেকে ওঠার পরে উঠে বিছানা থেকে মেঝেতে পা ফেলার সাথে সাথে পেটের ভিতরে একটা গুড়গুড় শব্দ হয় এবং এদের অধিক করে বলবেগ চলে আসে। তাড়াতাড়ি তাদের টয়লেটে ছুটতে হয়। এখন তো আর সে বদনার আর তো নেই, টয়লেটে সবার তো এখন তো মোটামুটি একটা উন্নত করে টয়লেট আছে। আগে বদনা নেওয়ার টাইম পাইতো। পেটের ভিতরে গুড়গুড় শব্দ হবে এবং অধিক করে বলবেগ চলে আসে এবং এই মলটা কেমন হবে? পাতলা টাইপের, হলদে টাইপের, সবুজ টাইপের এবং এদের মল ত্যাগ করার সাথে সাথে অর্থাৎ বায়ু, এই বায়ুটা প্রচুর শব্দে নিঃসরণ হয়, যেটা আমরা এই আর্জেন্টাম নাইট্রিকামের ভিতরে পেয়ে যাই। আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের দেখবেন যতটুকু মল হোক না কেন তার চেয়ে বেশি সশব্দে বায়ু নিঃসরণ হয়। যতটা গর্জে ততটা বর্ষে এই আর্জেন্টাম নাইট্রিকাম আমরা এই নেট্রামসাল কিংবা পডোফাইলামের ভিতরেও কিছু কিছু সময়, পডোফাইলাম সব সময় না, কিছু কিছু সময় পেতে হয়। দেখেন সকালে ঘুম থেকে ওঠার পরপরই মলবেগ, এ কথা বললেন তখন আপনি আমার বলতেন স্যার আপনি তো বললেন না, আরো তো সকালে ঘুম থেকে ওঠার পরপরই মলবেগ সালফারের ভিতরে পেয়ে যাবে। সকালে ঘুম থেকে ওঠার পরপরই একটু হাঁটাচলা করার পরপরই মলবেগ শুরু হয় নার্সভাবের ভিতরে। কিন্তু এই যে পাতলা পায়খানা হওয়া, এই পাতলা পায়খানা হওয়া এটা সালফারের ভিতরে এবং নেট্রামসাল, পডোফাইলাম
অ্যালোসাপ্রেটিনা এবং রিউএক্স, এই তিন চারটা ওষুধের ভিতরে বেশি বেশি পাওয়া যায়। দেখেন সালফারের কি হচ্ছে, সালফার যে মানুষরা অধিক পরিমাণে চুলকানিগ্রস্ত কিংবা যে মানুষদের দেখবেন যে সকালে ঘুম থেকে উঠেই মলত্যাগে যাইতে হচ্ছে এবং তাদের মল দ্বারা চুলকানি হচ্ছে, যার ফলে এরা অনেক সময় চিন্তা করে যে না মল দ্বারা মনে হয় জ্বালা চুলকানির ফলে আমার কোনো পাইলস হয়েছে, আসলে কিছু না। তাদের এই মল বেগের কারণে অনেক সময় রেকটামটা ক্র্যাক হয়, ছিঁড়ে যায়, যার ফলে রেকটামটার ভিতরে বার্নিং সেন্সেশন এবং সালফারের রোগীদের যারা আইবিএস এর রোগী, এ সকল রোগীদের সকালে ঘুম থেকে উঠে মল বেগ শুরু হয়। এটা ধরনের লোক পডোফাইলামের রোগীদের ভিতরে সকালে ঘুম থেকে উঠেই এদের মল বেগ চলে আসে এবং প্রচুর পরিমাণে মল পায়। মল বেগের সাথে অধিক পরিমাণে পায়খানা হয়ে যায়, যেখানে পায়খানা করে অনেকটা পায়খানা এবং মল ত্যাগের পরে দুর্বল হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে অধিক মল বেগ, অধিক মল ত্যাগ করার পরে তার মলদারটা বের হয়ে আসে, যেটাকে আমরা প্রোলাপসিস বলি। অনেক সময় মহিলাদের এই পডোফাইলামের মহিলাদের ভিতরে প্রোলাপসিস দেখা যায়, অর্থাৎ তাদের জরায়ুটা বের হয়ে আসে প্রথা। এই যে সশব্দে মল বেগ এবং লাগলে ছুটতে হচ্ছে, সকালে ছুটতে হচ্ছে, এক্ষেত্রে অ্যালো আশ থাকতে পারে। অ্যালোর রোগীদের বলা হয়েছে তাদের রেকটামটা রেকটাম প্যারালাইসিস হয়ে যায় রোগীর, অর্থাৎ সাময়িক সময়ের জন্য রেকটাম প্যারালাইসিস হয়ে যায়। টয়লেট লাগলে সহ্য করতে পারে না, দৌড়াতে হয় এবং সে যদি সঠিক সময়ে না যাইতে পারে তাহলে তাদের কিন্তু এই পায়খানাটা তাদের কাপড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রিউএক্স এর মধ্যেও কিন্তু এই ডায়রিয়া কিংবা আমাশা সহ সকালে ঘুম থেকে উঠেই এ ধরনের পায়খানা লাগার প্রবণতা আছে। তবে রিউএক্স এর ফুসফুসে কাশি থাকবে, কাশি সহ মলবে যদি থাকে সেক্ষেত্রে আমরা লক্ষণ অনুসারে আমরা আরো অনেকগুলো মেডিসিন পাই। তবে এই পার্থক্য করার সাথে আমরা এই কয়টা মেডিসিনকে একটু সামনে আলোচনা করব। এরপর দেখেন নেট্রাম সালফার রোগীদের ভিতরে প্রচুর পরিমাণে হাঁপানির রোগ, যাদের প্রতি বর্ষাকাল আসলে রোগীর কমপ্লেন যে আমি বর্ষাকাল আসলেই শ্বাসকষ্ট করি, গরমকাল আসলেই শ্বাসকষ্ট করি, স্পঞ্জিয়া, ঠিক তেমনি ভাবে যখন দেখবেন যে কোনো রোগীর ক্ষেত্রে বর্ষাকাল আসলেই শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, বর্ষাকাল আসলেই এদের অবস্থা সর্দিবেগ হচ্ছে এবং সর্দিটা জমে যাচ্ছে, এই সকল রোগীদের ক্ষেত্রে নেট্রাম সালফার একটা রোগী আসলে ছেড়ে দিয়ে তাদের
ম্যাডাম আছেন? জি, স্যার মনে হয় রুগী দিচ্ছে, স্যারের যোগাযোগ করেছে। আপনি একটু কথা বলতে হচ্ছে এই সময়। আমি তো ভাবছি যে যেহেতু শেষ সময় দিকে স্যার হয়তো চলে আসবে, এর জন্য চুপচাপ আছি। আপনি একটু আপনি কথা সামারি বলতে থাকেন, আমি আসছি। আপনি একটু সামারি করেন। আসলে স্যার যে সুন্দর আলোচনা করেন ওভাবে তো পারবো না, ওভাবে তো হয় না। যতটুকু মনে থাকে ততটুকুই। স্যার যেটা বলছিলেন নেচামের তো আর আলাদা করে কিছু নেই, আমাদের যতটুকু আমরা জানি যে আমরা বললাম কি যে নেট্রামের মলটা হবে, স্যার যেটা বলছিলেন যে হচ্ছে সবুজা ভাব থাকে। অনেক সময় এর কোষ্ঠবদ্ধতা অবস্থায়ও দেখা যাচ্ছে যে একটা অদ্ভুত লক্ষণ, এদের যখন কোষ্ঠবদ্ধতা থাকে তখন এদের বাতের ব্যথাটা বৃদ্ধি পায়। নেট্রাম সালভের যখন এদের কোষ্ঠবদ্ধতা থাকে, আর এদের যখন মলটা মানে এদের পাতলা পায়খানা হয়, অর্থাৎ এদের ডায়রিয়াটা হয়, তখন কিন্তু এদের রোগ কষ্টগুলো উপশম হয় নেট্রাম সালভের। অনেক সময় দেখা যাচ্ছে অনেক রোগীদের যদি হচ্ছে ডায়রিয়া হয় বা হচ্ছে যে কোনো মানে স্রাব যেটা বলেন, এদের কিন্তু কষ্টগুলো বেড়ে যায়। কিন্তু নেট্রাম সালভের ক্ষেত্রে তার এদের যদি ডায়রিয়া হয় তাহলে এরা উপশম বোধ করে, এবং হচ্ছে এদের যখন কোষ্ঠবদ্ধতা দেখা দেয় তখন এদের কি বাত ব্যথা দেখা যায়। এদের যদি বাত থাকে তাহলে সেটা বৃদ্ধি পায় যদি এদের কোষ্ঠবদ্ধতা দেখা দেয়। নেট্রাম সালভের নেট্রাম সালভের হচ্ছে স্রাব গুলো সবুজ সবুজ, সে হোক সাদা স্রাব, সে হোক হচ্ছে ডায়রিয়া হলে যদি মলটা হয়, হ্যাঁ, এটা সবুজ বা হলদেটে টাইপের হয়ে থাকে। আবার এই যে এদের যে বর্ষায় আমরা যে এখন এই যে বর্ষায় অনেকের কিন্তু দেখি যে পায়ের নখগুলো হচ্ছে আপনার মানে ক্ষয় হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, এই যে বর্ষার পানি লেগে, বর্ষা কাদায় যারা কাদা মাটিতে কাজ করে, আমরা খেয়াল করলে দেখবো যে প্রতি বর্ষায় বা এই বর্ষার সময় আসলে এদের নখগুলো কেমন, নখকুনি যেটা বা হচ্ছে নখগুলো পচে যাওয়া, এই ক্ষেত্রেও কিন্তু আমরা নেট্রাম সালভ খুব ভালো একটা মেডিসিন, এটা কিন্তু আমরা ব্যবহার করি। এদের এই প্রবণতাটা খুব বেশি যে এই বর্ষার পানিতে পানি লাগলে, আমরা জানি নেট্রাম সালভ হাইড্রোজেনের ধাতু, তো এই বর্ষায় এই স্যাঁতসেঁতে আবহাওয়ায় কিন্তু এদের এই সমস্যাগুলো দেখা দেয়। আর বিশেষ করে যারা হচ্ছে কাদা পানিতে কাজ করে, এদের সাধারণত এই যে নখ যদি পচে যায় বা এই নখ যদি হচ্ছে ক্ষয় হয়ে যায় বা নখ খুনি বা পুঁজ হওয়া যেটাই বলেন, সেটা যদি হয় সেখানে আমরা কিন্তু এগুলো দেখতে পারি। অনেক সময় এই যে আঙুলের যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোতে এই চিপায়ও অনেক সময় কিন্তু ঘা দেখা দেয় এই বর্ষায়। বিশেষ করে আমরা সাতক্ষীরার মানুষ যারা আছে পানি জমে যায়, হ্যাঁ, আমি গত বছর সাতক্ষীরা ছিলাম, ওখানে কিন্তু দেখেছি এই পা মানে কি পরিমাণ ঘায়ে রুগী আসতো, মানে ওই যে বর্ষায় ওইদিকে পানিটা জমে যেত, ওই যে পচা পানিতে পা দেওয়ার ফলে এদের পায়ে জল হলো। আলহামদুলিল্লাহ মানে ওখানে ভালো একটা রেজাল্ট দিয়েছে তখন এই নেট্রাম সালভ। তারপরে এদের যেহেতু অতিরিক্ত এরা হচ্ছে পিত্ত প্রধান ধাতুর, আমরা প্রথমেই স্যার আমাদের বলে এসেছে যে প্রচুর গ্যাস, এদের পেট ভর্তি গ্যাস। অনেক সময় কি হয় যে এদের গ্যাস এবং হচ্ছে কফ জমা, এই তিনটাই কিন্তু নেট্রাম সালভে থাকে, একই সাথে থাকে। যেদের হচ্ছে গ্যাসের সমস্যা থাকছে সে সাথে কি হচ্ছে বুকে কফ জমে যাচ্ছে এরকম। তারপরে এদের হচ্ছে লিভারের উপরে এই ওষুধটা খুব ভালো কাজ করে, যে গ্যাসের রোগীদের ক্ষেত্রে। গ্যাসের রোগীদের ক্ষেত্রে স্যার সুন্দর করে বোঝাচ্ছিলেন যে কোনো রোগী দেখা যাচ্ছে গ্যাস তো আছে, সেই সাথে তার পিত্ত পাথুরি যদি থাকে, হ্যাঁ, পিত্তের উপরে, পিত্তথলির উপরেও নেট্রাম সালভ খুব ভালো আছে। এটা দেখা যাচ্ছে যে জন্ডিস, হেপাটাইটিস যাদের আছে, লিভার গঠিত যেসব সমস্যাগুলো, লিভার সিরোসিস বলেন,
হ্যাঁ, হেপাটাইটিস বলেন, জন্ডিস বলেন, অনেক সময় হচ্ছে যে পিত্ত জ্বর, আমি পিত্ত জ্বর সম্পর্কে জানি না, তো এইসব ক্ষেত্রেও কিন্তু হচ্ছে নেট্রামসাল খুব ভালো একটা কাজ। নেট্রামসালফের মাথায় আঘাত, এটা তো স্যার বলেছেন, নেট্রামসালের মাথায় আঘাতে নেট্রাম মিওর এবং নেট্রামসাল দেখা যাচ্ছে যে অনেকটা একই রকম দেখা যাচ্ছে। কি বললাম, এদের হচ্ছে বিশেষ করে গেটে বাত প্রবণ এবং এদের ডায়াবেটিসেরও দেখা যাচ্ছে যে ইতিহাস থাকে, মানে হতে পারে এদের ডায়াবেটিসও হতে পারে। আমাদের যে হচ্ছে কলেজের ম্যাম একটা কথা বলতো যে আমরা হোমিওপ্যাথির ক্ষেত্রে বা কোনো রোগের ক্ষেত্রে হবে বা এটা হয়, এই কথাটা কখনো হতে পারে। এদের হচ্ছে মানে গেটে বাত প্রবণতা এদের ভিতরে থাকতে পারে। মানে আমরা দেখলাম যে কখন এদের যখন কোষ্ঠবদ্ধতা থাকে তখন এদের বাতটা বৃদ্ধি পায়, এদের পিত্তথলিটা ঠিক মতো কাজ করে না। আমাদের পিত্তথলিতে যে একটা যে রস সিক্রেট করে খাবার হজমের জন্য, কিন্তু এদের যেহেতু ওই যে লিভারের সমস্যা থাকে, পিত্তথলি ঠিক মতো তার হচ্ছে যে রসটা সেটা হচ্ছে বের করতে পারে। ফলে কি হয়, এদের পিত্তথলিতে এক ধরনের মানে পাথর বালিকণা যেটা আছে সেটা জমে যায়, জমে যাওয়ার ফলে সেটা হচ্ছে পিত্তথলিতে পাথর দেখা দেয়। সেই সাথে এদের কিন্তু আমরা পাতলা পায়খানা বা ডায়রিয়া এটা দেখতে পাবো। তবে এই ক্ষেত্রে রোগী কি হবে, রোগী কিন্তু দুর্বল হবে না, রোগী উপশম বোধ করে, এদের স্রাবে রোগী উপশম বোধ করে। তারপর বিশেষ করে যদি হচ্ছে আমরা নবজাতক যেসব নিউবর্ন যে শিশুগুলো, এদের যদি জন্ডিস হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা নেট্রামসালফের একটা ভালো কাজ দেখি। যে এই যে যেসব বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, আমাদের কিন্তু মানে আমরা যারা দেখি অধিক মানে প্রায় বাচ্চাদের এই সিজারের বাচ্চাগুলো, এগুলো করে কি ওই যে 7 দিন 5 দিন গোসল করায় না, ফলে কি হয় বাচ্চাটা জন্ডিসে আক্রান্ত হয়ে যায়। হ্যাঁ, আর জন্ডিসে আক্রান্ত হলে তো আমাদের অ্যালোপ্যাথি ডাক্তার হচ্ছে নানা ধরনের ওষুধ পাতি ইনজেকশন ওইটুকু বাচ্চার উপরে প্রয়োগ করে। তো দেখেন আমরা যদি হচ্ছে নেট্রামসাল বাচ্চাটাকে তখন প্রয়োগ করতে পারি, ঠিক মতো গোসল করানো, বা যদি আমরা রোদে রাখতে পারি, কড়া রোদে না, সকালের মিষ্টি রোদটায় আর কি যদি রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে এই বাচ্চাটা কিন্তু এই যে কড়া ওষুধ অ্যান্টিবায়োটিক বা ইনজেকশনের হাত থেকে এই ছোট্ট বাচ্চাটা কিন্তু রক্ষা পায়। আসলে একটা ছোট বাচ্চা যখন অসুস্থ হয় তখন তার চাইতে বেশি অসুস্থ হয় তার মা, তার পরিবার। এই ছোট বাচ্চাটার গায়ে ইনজেকশন ঢোকানো, ওষুধ খাওয়ানো, এই খুব কষ্ট হয়। তো আমাদের এই ছোট ছোট মিষ্টি ওষুধগুলো যদি আমরা বাচ্চাটার গালে তুলে দিই, দেখা যাচ্ছে বাচ্চাটা কিন্তু সুস্থ হয়ে যাবে। এক্ষেত্রে বাচ্চাটারও কষ্ট হবে না, তার পরিবারও কষ্ট হবে না, আর এতগুলো দেখা যাচ্ছে যে টাকাও খরচ হবে না। আমরা ছোট বাচ্চাদের জন্ডিসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা আমরা মাথায় রাখতে পারি। তবে লক্ষণ যদি আরো বেশি থাকে, শুধুমাত্র একটা লক্ষণে তো আমরা ওষুধ দিতে পারি না। তারপরে দেখা যাচ্ছে যে বিশেষ করে মেয়েদের ঋতুস্রাবের সময় যদি হচ্ছে নাক দিয়ে রক্ত পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা নেট্রামসালকে এইসব রোগীদের কিংবা নেট্রামসালের রোগীদের যখন মেয়েদের হচ্ছে মেনস্ট্রুয়েশনটা হয় তখন হচ্ছে তার কি হয়, তার নাক দিয়ে রক্ত আসে। তারপরে এদের মানসিক লক্ষণও স্যার বলেছেন যে এরা বিষণ্ণ, এরা হতাশ। অনেক সময় নেট্রাম গ্রুপটাকে আমি বলি কি যে বাংলা সিনেমার হচ্ছে নায়িকা শাবানা, এরকম। এদের ভিতরে অনেক কষ্ট, দীর্ঘদিনের কষ্ট চাপা থাকে। একটা সময় কি করে, আত্মহত্যা করার জন্য চলে যায়, কেউ তাকে বাঁচাতে আসে, তখন তাকে কি করে, তাকে অকপটে তার মনের কথাগুলো সব বলে সে মানে হয়, নিজেকে হালকা করতে চায়। হ্যাঁ, ঠিক এইটা নেট্রাম গ্রুপের যে মেডিসিন গুলো ভিতরে কিন্তু আত্মহত্যা প্রবণতা আছে, দুঃখ চাপা দেওয়ার একটা ইতিহাস আছে। এরা সহজে নিজের কষ্টের কথাগুলো এরা কাউকে বলতে পারে না। হ্যাঁ, আবার কি করে, সে নিজেকে একটা সময় যখন সে নিজে মানে নিজের সাথে যুদ্ধ করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ে। হ্যাঁ, পরিবেশ বাহিরে বাচ্চারা খেলছে তো শব্দ হচ্ছে মনে হয়। তো তাহলে একটা সময় এসে কি করে, এরা হচ্ছে মানে গান বাজনা এদের ভালো লাগে না, এরা একাকি থাকে তখন। হ্যাঁ, মন টন খারাপ থাকে, তখন একটা সময় থাকতে থাকতে এরা যখন আস্তে আস্তে নিজের সাথে আর পেরে ওঠে না, তখন সে কি করে, সে নিজেকে মানে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে। কিন্তু এদের কিন্তু স্যার যেটা বললেন, এদের কিন্তু সাহসের অভাব, সেই লাঠি আর হ্যারিকে নিয়ে আত্মহত্যা করতে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, এরা নিজেকে মারতে চায়, কিন্তু এদের সাহসের অভাবের কারণে অনেক সময় দেখা যাচ্ছে এটা পেরে ওঠে না। কিন্তু এক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে অরামেট হয়ে থাকে, সে কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে সে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো, এরকম। জি স্যার। থ্যাংক ইউ ম্যাম, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। তো আমরা নেট্রামসালফের যে জায়গাটাতে ছিলাম, ম্যাম অনেকগুলো কথা বলেছে, আমি এখন সেই কথাগুলো তার আগেও
এবং অনেকগুলো কথা বলেছেন। তো এখানে আমরা হাঁপানির কথা বলেছি। দেখেন আর্দ্র আবহাওয়া অর্থাৎ আমাদের যে জলীয় বাষ্পের বাষ্প যখন এই হাইড্রোজেনের রোগীদের শরীরে লাগে, এই সময়ে এই রোগীগুলো শ্বাসকষ্ট ভোগে। দেখেন শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে শুধু নেট্রাম সালফ নয়, তবে স্পেসিফিকলি যদি কখনো কোনো রোগী আপনাকে এটা বলে যে আমি জলীয় আবহাওয়ায় কিংবা পানিতে ভিজলে কিংবা বর্ষাকালে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়, বর্ষাকালে আমার চর্মরোগ বেড়ে যায়, বর্ষাকালে আমার পেটের সমস্যা বেড়ে যায়, অর্থাৎ বর্ষাকাল সম্পৃক্ততা যেখানে আছে সেখানে কিন্তু নেট্রাম সালফ কখনোই ভুলে যাবে। তবে এই ধরনের শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে, বর্ষাকালীন শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবামকেও মাথায় রাখতে পারি। আমরা একটিভ টার্টকেও মাথায় রাখতে পারি। সুতরাং এই বর্ষাকালীন সময়ে যদি কোনো মানুষের শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, সেই সাথে সাথে যদি গরম থাকে, সেই সাথে সাথে যদি বুকের ভিতরে আটানো এই থাকে, সর্দি থাকে, সে সকল রোগীদের ক্ষেত্রেও কিন্তু আর্সেনিক অ্যালবাম, গ্লাটা ওরিয়েন্টেড কিংবা স্পঞ্জিয়া কিংবা সুজা, এই সকল ঔষধগুলো কিন্তু চলে আসতে পারে। দেখেন এই রোগীদের ভিতরে নেট্রাম সালফ পিত্ত প্রধান রোগী, অর্থাৎ এই পিত্ত প্রধান রোগীদের ভিতরে আপনি পাবেন এদের লিভারের সমস্যা থাকে, লিভার গঠিত সমস্যার কথা যদি আমরা এক বাক্যে বলি, আমরা যারা এখানে আছি প্রত্যেকেই ডাক্তার, তো লিভার গঠিত সমস্যা আছে এমন কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়ামকে, সেক্ষেত্রে আমরা ব্যাকমিউল, সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া, নেট্রাম সালফ, মার্কসল কিংবা টেলিডোনিয়াম কিংবা কার্ডোয়াসমেরিন কিংবা হচ্ছে আপনার চিয়ানোভ্যাস, এই জাতীয় ঔষধগুলো কিন্তু বেশি বেশি ব্যবহার করি। আমরা ক্রোটোলাসের মধ্যে একটা দারুণ মেডিসিন ব্যবহার করে থাকি। সুতরাং যদি কিনা দেখেন যে কেউ রোগী এসে বলছে ডাক্তার সাহেব আমার লিভারে ব্যথা কিংবা আমার লিভারের সমস্যা হয়েছে, এখন আপনার কথা হবে যে লক্ষণ অনুযায়ী, লক্ষণটা কি? তীব্র সুস্ফুটনের মতো ব্যথা ডান পাশে। এখন এখানে অধিক পরিমাণে সুস্ফুটন ব্যথা, এই কথাটা শুনেই আপনি কিন্তু সর্বপ্রথম ডায়রিয়ার কথা চিন্তা করবেন, তারপরে যে কি করবেন, গ্যালিকার কথা চিন্তা করবেন। তিনটাতে সুস্ফুটন ব্যথা। এবং রোগী আপনাকে বললো যে ডাক্তার সাহেব আমার পোষণটা হলুদ হচ্ছে এবং আমি কোনোভাবেই ডান কাতে শুতে পারছি। আমাদের লিভারের যে মেজর সাইড সেটা হচ্ছে ডান পাশ, সুতরাং আমি ডান পাশে শুতে পারছি। এখন দেখেন ডান পাশে শুতে পারতেছে না, সুস্ফুটনের মতো ব্যথা, সেই সাথে সাথে মুখের স্বাদটা তেতো টাইপের এবং জিভার উপরে একটা স্তর পড়ে গেছে। এখন এখানে ব্রায়োনিয়ার কথাটাও চলে আসতে পারে, তবে ব্রায়োনিয়ার সাথে আমি নেট্রাম সালফের একটা তুলনা করবো, একটা পার্থক্য কথা জেনে রাখবো। ব্রায়োনিয়ার রোগী এরা যখন আক্রান্ত স্থান চেপে ধরে তখন তারা উপশম বোধ করে, আর এই নেট্রাম সালফের রোগী আক্রান্ত স্থান এরা চেপে ধরলে, আক্রান্ত স্থানে হাত লাগলে এরা খুব বেশি কষ্ট অনুভব করে। সুতরাং এই যে কথাটা, আক্রান্ত স্থান চেপে ধরলে তারা ভালো থাকে ব্রায়োনিয়া, আক্রান্ত স্থান চেপে ধরলে কষ্ট অনুভব করে, এটা হচ্ছে আপনার। এছাড়াও দেখেন আমরা যদি একটা কথা শুনতেছি লিভারের সমস্যা, এই লিভারের সমস্যা সহ ডান পাশে ডান কাতে ঘুমাতে পারতেছে না, কোন সব মাংসলকে চিন্তা করছে, কিন্তু মাংসলের সবচেয়ে বড় যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে দাঁতের সাপ থাকবে,
তাদের জিহ্বাটা সরল থাকবে এবং এদের পিপাসাটা থাকবে। এই কথাগুলো কিন্তু আমাদের দেখেন নেট্রাম সালভের ভিতরে আপনি দাঁতের ব্যথায় ঠান্ডা জলে উপশম এই জিনিসটা পাবেন। দাঁতে প্রচন্ড ব্যথা হচ্ছে, কুড়কুড়ে ব্যথা হচ্ছে, দপদপানি ব্যথা হচ্ছে, কিন্তু ঠান্ডা জল কিংবা বরফ যদি তার ভিতরে থাকে তখন এদের ব্যথাটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই জলটা যতক্ষণ ঠান্ডা থাকলে গরম বন্ধ হয়ে গেল, যখন গরম হয়ে আসে তখন এই ব্যথাটা আবার দ্বিগুণ বেগে চলে আসছে নেট্রাম সালভ। অর্থাৎ ঠান্ডাতে, বিশেষ করে দাঁতের ব্যথাটাতে নেট্রাম সালভ যদি ঠান্ডাতে ভালো। দেখেন যে বরফ কিংবা ঠান্ডা জল রাখলে ব্যথা উপশম এই জিনিসটা প্রক্রিয়াতে পাওয়া যায়। এই লক্ষণটা আপনার পালসিটিনা কিংবা ক্যামোমিলাতেও পেয়েছি। সুতরাং এখানে কথা হবে যে ঠান্ডা জল রাখলে ব্যথা উপশম হচ্ছে এবং জলটা গরম হওয়ার সাথে সাথে আরো ব্যথাটা দ্বিগুণ বেগে আসছে। সেখানে অন্তপক্ষে লক্ষণ অনুযায়ী আমরা নেট্রাম সালভ, লক্ষণ অনুযায়ী আমরা প্রক্রিয়াগুলো পালসিটিনা ক্যামোমিলা এই পদ্ধতি পাবেন। দেখেন বর্ষাকালীন সময়ে আমাদের শরীরের কথাটা বলছে যদিও, তারপরে আমি ছোট্ট করে দিই। বর্ষাকালীন সময়ে লোক পচে যায় এবং লোক থেকে দুর্গন্ধ হয়। এই রোগীদের ভিতরে নেট্রাম সালভ, এসিডাইটিক, সাইলেশিয়া, সালফার, ম্যাগনেটিক ফসফোস্টিও, পূজা এই জাতীয় ওষুধগুলো কিন্তু চলে আসবে। তবে নেট্রাম সালভের কথা যেটা বলেছি, তিনটি প্রধান ধাতু, এটা একটু মাথায় আমরা নেট্রাম সালভকে যখন চিনতে যাব তখন অবশ্যই নেট্রাম সালভের মানসিক লক্ষণটা চেনার চেষ্টা করব। বর্ষাকালে, এই বর্ষাকালীন সময়ে চর্মরোগ বেড়ে যায়। সাহেব আমার বর্ষাকাল আসলেই চর্মরোগ বাড়ে। এই চর্মরোগ বাড়লেও কিন্তু নেট্রাম সালভ দারুণ কাজ করে। এবং পানি লাগলে চুলকাচ্ছে, আমরা সরিনামকে চিন্তা করি, পানি লাগলে চুলকাচ্ছে, সরিনামের সাথে সাথে কিন্তু নেট্রাম সালভও কিন্তু একটা কাজ করে। যাই হোক, সময় সংক্ষেপ, একটা উত্তর দিয়ে শেষ করা যায় না। তারপরে আমার সকালে রুগী থাকে, আমরা শেষ পর্যায়ে আসি। এখন নেট্রাম সালভ নিয়ে কথা বলে অনেকগুলো কথা বলতে হবে, আমি মাঝখানে অর্ধেক বাদ দিয়ে আসি। আমার যে পরিকল্পনা ছিল যে নেট্রাম সালভকে কিভাবে চিনবো সে ধরনের একটা শখ আপনাদের বলবো। নেট্রাম সালভের আত্মগত আরো কিছু কথা ছিল, সেসব কথাগুলো বলে শেষ করবো, কিন্তু সময় থেকে আর সম্ভব না, কারণ এরপরে যে রুগী দেখবো, দেখে আবার চলে যাবো আরেক জায়গায়। তো দেখো, এদের অ্যাগ্রাভেশন, নেট্রাম সালভের অ্যাগ্রাভেশন বর্ষাকালে স্যাঁতসেঁতে আবহাওয়াতে, মেঘ ডাকলে, কুয়াশায় কিংবা আর্দ্র বাতাসে। এদের অ্যাগ্রাভেশন পাবেন আপনি জলীয় খাবার, তরমুজ, শসা কিংবা জলীয় ফল খায়, তাদের অ্যাগ্রাভেশন থাকে। আরো যদি অ্যাগ্রাভেশন দেখতে চান তাহলে সকালবেলা, আমরা সকালে এবং রাত্রে, সকালে ডায়রিয়া হয়, রাত্রে মানসিক কষ্ট নিয়ে তাদের অনেক ভাবনা চিন্তার পরে যে শ্বাসকষ্ট দেখা যায়। এবং এদের অ্যাগ্রাভেশন যদি দেখেন আপনি, এরা বাম পাতে শুলে এদের একটু অ্যাগ্রাভেশন হইতে পারে, এবার ডান কাতে হাত দিতে পারে, স্পর্শকাতর ব্যথা থাকতে পারে। এদের উপশমটা কি? এলিমিনেশনটা হচ্ছে এরা যখন শুষ্ক আবহাওয়া থাকে, খোলা বাতাস থাকে, বাতাসে থাকে, তখন এরা উপশম বোধ করে। এরা ডান কাতে শুলে উপশম বোধ করে, বায়ু নিঃসরণ হলে উপশম বোধ করে, ঠান্ডা জল রাখলে দাঁতের ব্যথায় ওরা উপশম বোধ করে। এছাড়াও এদের কিছু কিছু ক্ষেত্রে যে প্রিয় মানুষ যদি কাছে থাকে তাহলে এরা উপশম। এদের পরিপূরক ঔষধ পূজা, আর্নিকা, পরিপূরক ঔষধ হিসেবে আমরা সালফারকে চিন্তা করতে পারি। পরিপূরক ঔষধ হিসেবে ব্রায়োনিয়া, কেরিডোনিয়াম, লাইকোপোডিয়াম এই সকল ঔষধগুলোকেও কিন্তু চিন্তা করতে পারি।
তো যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে একদম সংক্ষিপ্ত ভাবে এই নেট্রাম সালফে আলোচনা করলাম। ছাত্র আলোচনা করতে গেলে অনেকগুলো কথা রয়ে যায়। একটা ওষুধ নিয়ে আলোচনা করতে গেলে ওষুধের অনেকগুলো কথাগুলো বাদ পড়ে যায়, মনে থাকে না, কিংবা যে কথা সময়ের আবার আলোচনা করা হয় না। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কথা ত্রুটি থাকে অবশ্যই যথাযথ ক্ষমা করবেন। সকলে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আসেন একটু পরে বের হয়ে একটু পরে হ্যাঁ বের হয়ে আপনারা দিচ্ছি। শুধু ম্যাম ক্লাসটা শেষ করে দেন তাহলে। হ্যাঁ জি স্যার, আমি একটা জিনিস আরেকটু ক্লিয়ার হতাম স্যার। আপনি এই যে একটা জিনিস শিখেছিলেন যে নেট্রাম সালফ হচ্ছে যে মুখের তিতা ভাব, আর নেট্রাম ফস হচ্ছে টক ভাব, তাই না স্যার? টক এই ভাব। জিনিসটা একটু ক্লিয়ার করে দেবেন স্যার আমাকে। নেট্রাম সালফ অর্থাৎ পিত্ত প্রধান ধাতু। তো নেট্রাম সালফ করে কথা, যে সকল মানুষদের সব পিত্ত প্রধান ধাতুর হয়ে থাকে, যে সকল মানুষরা, যেমন ধরেন ম্যাক্সিমাম পিত্ত প্রধান ধাতু, লাইকোপোডিয়াম পিত্ত প্রধান ধাতু, ব্রায়োনিয়া পিত্ত প্রধান ধাতু, চেলিডোনিয়াম পিত্ত প্রধান ধাতু। যারা পিত্ত প্রধান ধাতুর ভুগিয়ে পায়, এদের মুখের শ্বাসটা তিত হয়। নেট্রাম সালফ পিত্ত প্রধান ধাতুর মুখের শ্বাস তিত হবে। পক্ষান্তরে যে সকল মানুষদের অ্যাসিড হয় অর্থাৎ অম্লতা, এদের মুখের টক হয়, যেমন অ্যাসিড সাপ অধিক করে টকের কারণে দাঁতটা ছত্র টক হয়ে যায়। অ্যাসিড মিউর দাঁত টক হয়ে যায়। কিংবা এই নেট্রামফস অম্ল ধাতু, দাঁত টক হয়ে যায়। রোবিনভিয়া দাঁত টক হয়ে যায়। কিছু কিছু সময় প্রক্রিয়ার টুকরা দাঁত টক হয়, যে সকল ঔষধ নিতে দাঁত টক হয়ে যায়। অর্থাৎ যাদের পিত্তের সমস্যা, যাদের লিভার জাতীয় প্রবলেম, অম্ল জাতীয় প্রবলেম, এদের ক্ষেত্রে জি স্যার, অনেক আমার ধন্যবাদ। কথা শোনা যাচ্ছে না? জি স্যার, তাহলে তো স্যার গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা, তাদের পিত্তথলিতে ঠিকমতো কাজ করছে না তাদের তো। জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি, শুনতে পাচ্ছি। ম্যাম আর সময় দিতে পারবো না, বের করতে আচ্ছা হবে। স্যার, আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে স্বাগত জানিয়ে আমরা আজকে এখানে ক্লাস শেষ করি স্যার। আসসালামু আলাইকুম সুমি আপু। জি বলেন। এই যে বলছে যে নেট্রাম সালফ এটা কি টক না, আর নেট্রাম ফসটা কি বলছে? এটা নেট্রাম সালফ তিতা। তিতা। তিতা অর্থাৎ এই যে মানে পিত্ত বা লিভারের উপরে বেশি এরা হচ্ছে মানে কাজ করে। পিত্ত প্রধান বলতে এরা খিটখিটে, এরা হচ্ছে পিত্তটা মানে ঠিকভাবে কাজ করে না। হ্যাঁ, গ্যাসের সমস্যা, ঠিক আছে। আর যাদের গ্যাসটা অতিরিক্ত মানে হজমের সমস্যা, এদের হচ্ছে টক, এদের মুখটা টক, যেমন নেট্রাম ফস, তারপরে হচ্ছে আপনার ক্যালকেরিয়া ফস, মানে এইসবগুলো টক। হ্যাঁ, এগুলো টক জাতীয় হবে মুখ। মুখ, দাঁত, বাইরের ঘামটাও দেখুন অনেক সময় যেটা আমাদের ক্যালকুলিয়াস কার্ভে পায়, হ্যাঁ, এটা টক টক থাকবে। আর হচ্ছে যে পিত্ত প্রধান ধাতুর, এদের হচ্ছে আপনার মুখটা তিতা হয়ে যাবে। সেটা আমি আসলে বুঝতে একটু সমস্যা হচ্ছিল, তাই স্যারের সাথে আমার দ্বিতীয়বার। আচ্ছা ম্যাডাম, এই যে জ্বরের পরে যে মুখে তিতা অনুভব হয়, যে কোনো কিছু খেতে পারে না, বলে যে সব কিছু তিতা লাগছে, এক্ষেত্রেও কি নেট্রাম সালফ দেওয়া যাবে? হ্যাঁ, যদি সেখানে লক্ষণ সেভাবে আরো আমরা পাই তাহলে অবশ্যই দেওয়া যাবে। আমরা নেট্রাম সালফের মধ্যে কিন্তু পিত্ত জ্বর পাই। জ্বরে মানে দেখা যাচ্ছে তাদের লিভারটা গরম মানে পিত্তথলির সমস্যা হয়, সেখানে কিন্তু একটা আমরা পেতে পারি। আরো সিমটম থাকলে অবশ্যই আমরা দিতে পারি।
Ai, rudi, rudi. Kenapa dia sana তো ঠিক আছে, আমাদের স্যার যেহেতু চলে গেছেন, আমাদের ক্লাসটা অনেক 8টা বেজে আসলো প্রায়, আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করি। আর সবাই অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবেন। আগামী বুধবার আবার আমাদের ক্লাস আছে, বুধ এবং বৃহস্পতি। আমি বলেছিলাম কিন্তু